মানুষের সমস্যা লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না, অসন্তুষ্ট হবেন। সেই মানুষগুলো বাদ দিয়ে যারা আমরা বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন চাই, আমরা আপাতত, আমি আবারও বলছি, আমরা আপাতত সন্তুষ্ট যা ফলাফল হয়েছে সেটাই। কেন আপাতত বলছি সেটা নিয়েও কথা বলতে চাই, এবং কারা অপছন্দ করছে তাতে সম্ভবত এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি অফিসিয়াল যে স্টেটমেন্ট এসছে আমি প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে পড়ছি, একটু পুরোটা শুনে রাখি আমরা। লন্ডন 13 জুন 2025। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। আমরা সম্ভবত এটা ধরে নিতেই পারি, এর মধ্যে কিছু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হচ্ছে। অনেক জায়গায় একটা তারিখও আসছে, আমরা সরিয়ে রাখি। সো আমরা এটা ধরেই আলোচনাটা করি, কারণ না হলে এই ধরনের একটা যৌথ বিবৃতি আসতো না। আমি এটুকু বিএনপির বিভিন্ন ক্ষেত্রে রিয়াকশন, অফিসিয়াল রিয়াকশন, আনঅফিসিয়াল রিয়াকশন সব কিছু মিলিয়ে বলা যায় এপ্রিলে নির্বাচন কোনোভাবেই বিএনপি মেনে নেবে না। এবং যে ধরনের একটা সৌহার্দ্যমূলক স্টেটমেন্ট এসছে যেখানে তাকে কোট করা হচ্ছে যৌথ বিবৃতি, তারপরে বিএনপি এটাকে এন্ডোর্স করে, তাতে বোঝা যায় এই ধরনের একটা সমঝোতা হয়েছে। আমরা এটা ধরেই ফার্দার আলোচনা এগিয়ে যাই। তো তাহলে এই ঘটনাটা ঘটছে। আমি বেশ আগে থেকে বলছিলাম এই দুই নেতা যখন বসছেন, একজন আমাদের এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছেন, আর একজন একটা সবচেয়ে বড় রাজনৈতিক দলটার প্রধান ব্যক্তি, তারা বসতে চেয়েছেন, এটা ইটসেলফ ইজ আ ভেরি গুড নিউজ। কারণ সাম্প্রতিক সময়ে সরকারের দিক থেকে, আই রিপিট, সরকারের দিক থেকেই এমন কতগুলো কাজ করা হয়েছিল, এবং সর্বশেষ প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যেভাবে বিএনপিকে ডেমোনাইজ করার চেষ্টা করেছিলেন, একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং এটা খারাপের দিকে যাচ্ছিল। সৌভাগ্য যে এটা শেষ হয়েছে, এবং সরকারের দিক থেকে এই পদক্ষেপকে আমি খুবই সাধুবাদ জানাই। আমাদের ঝুঁকি কি আছে, আমি আসবো সেই জায়গায়। কেউ কেউ বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তার অবস্থান থেকে সরে আসাটা কেমন হবে, তিনি তো এপ্রিলের কথা বলেছেন। আমি ধারণা করি তাকে কেউ কেউ উস্কাতে পারে এটা বলে যে আপনি তো এটা বললেন, এটা এখন কেন করবেন, আপনার তো একটা প্রেস্টিজ আছে, ইত্যাদি ইত্যাদি বলে তাকে উস্কে দেওয়ার চেষ্টা থাকতে পারে। কিন্তু আমি দুটো জিনিস বলি, একটা হচ্ছে ডক্টর ইউনূসের মতো মানুষের এরকম ইগো থাকবে বলে আমি বিশ্বাস করি না। তিনি যে অর্জন করেছেন সারা পৃথিবীতে, সেই জায়গায় তিনি সরে আসায়ও কিছু আসে যায় না। তার চাইতে জরুরি কথা, আমাদের দেশের মতো একটা দেশে যেখানে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে, এই সরকারটা যদি রাজনৈতিক সরকার হতো এবং সামনে যদি একটা ইলেকশন থাকতো যেটা ফেয়ার হবে, সেই রাজনৈতিক সরকারটা আসলে এই যে বিরোধী দলের চাপে, তখন তো বিএনপি বিরোধী দল হতো, চাপের ফলে নির্বাচন যেখানে করতে চেয়েছে সেখানে করতে না পেরে চলে এসছে, এই ধরনের পরিস্থিতি হলে তার সমস্যা হতে পারত। যদিও টেকনিক্যালি নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন করার কথা ছিল, কিন্তু ডক্টর ইউনূস নির্বাচন করতে যাচ্ছেন না, ফলে তিনি বিএনপির কাছে পরাজিত হয়েছেন কিনা এই ধরনের কোনো কিছু কেউ তুলতে পারবে না। এবং এক অর্থে বিএনপিও জিতে গেছে তা না, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারা সেটা থেকে ফ্লেক্সিবল হয়ে দুপক্ষই মাঝামাঝি একটা জায়গায় এসছে। এটা খুবই জরুরি। একটা ভালো নেগোসিয়েশন মানেই হচ্ছে দুই পক্ষ ছাড় দেবে, এবং দুই পক্ষ আন্তরিক ছিল বলেই এটা করা গেছে ফর দ্য টাইম বিং। আমি ধারণা করি তারা দীর্ঘ সময় 1-to-1 আলোচনা করেছেন, এটাই হওয়া জরুরি ছিল। আমি আমার টেকে বলেছি এই 1-to-1 আলোচনায় তারা নিশ্চয়ই তাদের মধ্যকার ব্যক্তিগত বা ভবিষ্যতের রাষ্ট্র নিয়ে আরও অনেক আলোচনা করেছেন, এবং বিএনপির এই এক্সপেকটেশন ফুলফিলমেন্টের সাথে হয়তোবা সরকারের দিক থেকেও প্রধান উপদেষ্টার কিছু এক্সপেকটেশন আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমি ধারণা করি। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমি মনে করি বিএনপির খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না। আমি আবারও বলছি, খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না। বিএনপিকে মাঠে যথেষ্ট সজাগ সতর্ক থাকতে হবে, কারণ এই সরকারের না অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। আমি দুটো উদাহরণ দিই, অন্তত একটা, প্রথমটা খুবই অনেকের মনে পড়ে যাবে, আর একটা অনেকদিন থেকে বলছি, আমি আবারও বলতে চাই। প্রথমটা হচ্ছে কয়েক মাস, 1-2 মাস আগে হবে, প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত্য কমিশনের 3 জন গুরুত্বপূর্ণ সদস্য, জনাব আলী রিয়াজ, জনাব মদিউল আলম মজুমদার এবং জনাব
মনির হায়দার দেখা করেছিলেন। দেখা হওয়ার পর মিডিয়ার সামনে আসলো যে তারা মিডিয়াকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এই কথাটা খেয়াল করুন, প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আপনারা দ্রুত করে ফেলুন, মানে একটা তাগিদ উনি দিয়েছেন ডিসেম্বরে নির্বাচনের জন্য। অল্প সময়ের মধ্যে, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই প্রেস টিম থেকে নতুন করে সংশোধনী দিয়ে বলা হলো যে না, যেই আগে যে কথাটা বলা হতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই প্রধান উপদেষ্টা বলেছেন। দেখো, যে 3 ব্যক্তির নাম বললাম ঐক্যমত্য কমিশনের, আমরা দূর থেকে অনেকে চিনি, তাদের সম্পর্কে জানি, তাদের ক্যালিবার, তাদের ইন্টিগ্রিটি, আর আমরা অনেকে ব্যক্তিগতভাবে চিনি। ওনারা প্রধান উপদেষ্টার নামে একটা মিথ্যা কথা প্রেসে বলবেন, এটা হতেই পারে না। ঘটনা আসলে ঘটেছিল কি, প্রধান উপদেষ্টাটা চেয়েছিলেন, কিন্তু কেউ কেউ গিয়ে ওনাকে আবার এটা নিয়ে পাল্টা ধরে এই ধরনের একটা স্টেটমেন্ট নিয়ে এসছেন। তার মানে দেয়ার ইজ অ্যানাদার পাওয়ার সেন্টার যেটা আসলে চাইনি ডিসেম্বরে নির্বাচনের কথাটা তখন আসুক। প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে বহুবার বলেছি, উনি চাননি, কিন্তু এই কাজটা করা হয়েছে। উনি চাননি তো নিজের মুখে বারবার বলেছেন, কিন্তু চাপ দিয়ে তাকে এই কাজটা করানো হয়েছে। আমরা এভাবেই ধরে নিলাম যে প্রধান উপদেষ্টা নিজে এই প্রক্রিয়ার সাথে জড়িত নন, কিন্তু চাপ দেওয়ার ফলে তো তিনি তার কথা থেকে বেরিয়ে এসছেন। আমরা যারা এই প্রেস ব্রিফিংটা দেখেছিলাম, সেখানে আমি এটাও একটু কথা বলতে চাই, জনাব খলিলুর রহমান থাকা নিয়ে কেউ প্রশ্ন করছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেটারও জবাব দেব। জনাব খলিলুর রহমান এবং জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী দুজন পাশাপাশি বসে যখন করছেন, তখন এনসিপির একটা প্রশ্ন তোলা হয়েছিল। এই প্রশ্নটা আমি তুলছি, সেটা হলো তারা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না, তারা এটার পুনর্গঠন ছাড়া নির্বাচন করবে না। এই প্রশ্নটা তুলেছিল তারা রাইটলি। একটা সরকার আরেকটা রাজনৈতিক দলের জবাব তো তারা দেবেন না, রাইটলি সেটা হয়েছে। কিন্তু এখানেই সংকটটা, এবং এই সংকটটা কারো হয়ে এনসিপি তৈরি করছে। আমি সত্যি এভাবে বিশ্বাস করি, এটা এনসিপি নিজে থেকে এটাকে এজেন্ডা মনে করছে, আমার তা মনে হয় না। একটা পরিস্থিতি তৈরি করে রাখা হলো। আমি বলছি না যে এই পরিস্থিতি অনুযায়ী সবকিছু হবে, কিন্তু পরিস্থিতি তৈরি করে রাখা হলো। আমরা খেয়াল করি তো, যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটা শিডিউল নির্বাচন কমিশন ঘোষণা করে, বা এখনো বলা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে, যদি করে সাথে সাথে যদি এনসিপি বলে বা জামায়াত এই নির্বাচন কমিশনকে মানে না, তারা যদি বলে যে এই নির্বাচন কমিশনের ঘোষিত কোনো তারিখ আমরা গ্রহণ করি না, আবার যদি তারা মাঠে নামার চেষ্টা করে, আবার যদি তারা মোটামুটি সংখ্যক লোকজন জড়ো করতে পারে, একটা ব্লকেড তৈরি করতে পারে, তাহলে আবার সরকার কি এই জায়গায় থাকবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ বলছি, সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, ডক্টর ইউনূস চাইলেই সব কিছু করে ফেলতে পারবেন আমার মনে হয় না। আমি ফান করে বলি মাঝে মাঝে, এখানে সিরাজুল আলম খানরা আছে, পেছন থেকে খেলার চেষ্টা করছেন, এই দেশটাকে নিয়ে তাদের কিছু ইগো স্যাটিসফাই করার জন্য এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন পেছন থেকে। আবার কেউ খানিকটা প্রকাশ্যেও এসে এই কাজগুলো করছেন, এবং এনসিপির একটা অংশের উপরে তাদের প্রভাব আছে, এটা যথেষ্ট প্রমাণ আছে। আমি দীর্ঘদিন থেকে বলে যাচ্ছি, জামায়াতে ইসলামীও তাদের সাথে খানিকটা অ্যালাইন্ড, কারণ নির্বাচন কমিশনের প্রশ্নে অহেতুক একটা প্রশ্ন তৈরি করার মাধ্যমে তারা সেটা দেখানোর চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। সুতরাং এটা হবে না তা বলা যায় না। সুতরাং বিএনপিকে সতর্ক থাকতে হবে, এবং বিএনপিকে মাঠে তার প্রেজেন্স জারি রাখতে হবে নির্বাচন হওয়া পর্যন্ত। এটা ফর শিওর, যে কোনো কিছু ঘটানোর চেষ্টা কোনো না কোনো ফর্মে হতে পারে। সফল হবে তা বলছি না, কিন্তু খেয়াস তৈরি হওয়ার সুযোগ থাকে, এবং বিএনপি যদি তার প্রস্তুতি রাখে, সেই ক্ষেত্রে এটা কমব্যাট করা ইজিয়ার হবে। এটা তাদেরকে মাথায় রাখতেই হবে। জনাব খলিল সাহেবকে রাখা নিয়ে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন যে ডক্টর ইউনূস আবারও বিএনপিকে বিদ্রুপতাচ্ছিল্য করলেন কিনা। আমি এটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। এর আগে একটা বৈঠকে যখন আসিফ মাহমুদকে রাখা হয়েছিল, আমি সেটাকে ওভাবে ইন্টারপ্রিট করছিলাম, কারণ তখন খুবই একটা টাফ সিচুয়েশনে এটা হয়েছে। এখন যে সিচুয়েশনটা হলো, এটা সরকারের দিক থেকে আগ্রহ হয়েছে, এবং আমরা একটা রিকনসিলিয়েশনের চেষ্টা দেখছি। এখানে জনাব খলিলকে যদি বিএনপি তার জায়গা থেকে অ্যাকসেপ্ট করে নেয়, জনাব খলিলকে অবশ্যই তার যে ধরনের কাজের জন্য তিনি সমালোচিত হয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর ভেতরে পরিবর্তন, বিশেষ করে সেনাবাহিনীর প্রধানকে এই ধরনের একটা পারসেপশন আছে, সরিয়ে ফেলার চেষ্টা, সেগুলো থেকে তিনি যদি সরে আসেন, তাহলে তারকেও ছাড় দেওয়াটা ডক্টর ইউনূসের একটা তার মুখ রক্ষার মতো ব্যাপার হয়। সো বিএনপি যদি তার দাবিগুলো পেয়ে যায়, জনাব খলিলের প্রতি এই ছাড় তারা দেখাতেই পারে। সুতরাং জনাব খলিলকে পাশে নিয়ে এই জিনিসটা করায়ও আমরা বিএনপির দিক থেকে একটা সাদা পতাকা ওড়ানো বলবো আমরা, এক ধরনের শান্তি বা এক ধরনের সমঝোতার ইঙ্গিত হিসেবেও আমরা পড়বো। সুতরাং জনাব খলিলের থাকাটাকেও আমি ওই অর্থে এবার আর নেগেটিভলি নিচ্ছি না। তবে আবারও বলছি, সতর্ক থাকতে হবে,
যে সিরাজুল আলম খানদের কথা বলি, সেই সিরাজুল আলম খানদের সাথে জনাব খলিলের যোগাযোগ বা এই আলাপগুলো সমাজে আছে, সিরিয়াসলি আছে। সো এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং আমি মনে করি সরকারকেও সতর্ক হতে হবে এই ধরনের ব্যক্তিকে দিয়ে যাতে সামনে কোনো রকম কোনো মানে ঝুঁকি বা কোনো রকম কোনো ষড়যন্ত্রের আলাপ মাঠে ডালপালা না ছড়ায়। বটম লাইন হচ্ছে আমরা খুশি, ভালো কিছুই হবে, কিন্তু এটা বাংলাদেশ এবং এখানে অনেক রকম খেলোয়াড় মাঠে নেমে নানান কিছুর চেষ্টা করেছে, করবে। তারা বেশিরভাগই নার্সিসিস্ট, তারা দেশকে মানে আদৌ গুরুত্ব দেন না, তারা পরাজিত হচ্ছেন এই ধরনের বোধ তাদের তুলে তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন কোনো না কোনো ফর্মে ঝামেলা তৈরি করার জন্য। এবং বিএনপি সবচেয়ে বড় পার্টি হিসেবে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, আমরা জনগণও সতর্ক থাকবো। গতকাল যেটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে দেশের মানুষ টাকা দিয়ে ভোট বিক্রি করে, এমন কথা ডক্টর ইউনূস বলেছেন। আমি খুব সারপ্রাইজড হয়ে দেখলাম গতকালই যমুনা টিভির একটা টক শোতে জনাব আকবর হোসেন, তিনি এখন প্রেস মিনিস্টার ব্রিটেনে, আমরা ওনাকে চিনি, খুবই রেসপেক্টেড জার্নালিস্ট, বিবিসি বাংলায় দীর্ঘদিন কাজ করেছেন। তাকে সঞ্চালক যখন প্রশ্ন করছেন এই ব্যাপারে, তিনি খুব অবাক হয়ে জিজ্ঞেস করছেন আপনি কোথায় পেলেন। সঞ্চালক তাকে আবার জিজ্ঞেস করছেন, এটা এখানে পাওয়া গেছে, ব্লগাররা বলছেন, উনি স্পেসিফিক তথ্য চাইছেন এবং উনি একটা পর্যায়ে বলছেন এমন কিছু তিনি শোনেননি। মাই গড, এরকম একজন প্রেস মিনিস্টার নিয়ে আমরা আসলে কি করব তাহলে? আমি ভিডিওটা যে কেউকে প্রেসক্রাইব করছি, আপনারা দেখবেন, ওটার 25 মিনিট 30 সেকেন্ড থেকে দেখতে শুরু করবেন। যেন আকবরও বা এনি চান্স যদি আমার এই ভিডিওটা আপনার কাছে যেয়ে থাকে, আপনি 25 মিনিট 30 সেকেন্ড থেকে শুনবেন, যেখানে ওই অনুষ্ঠানের সঞ্চালক যখন সংস্কারকে জনগণের ম্যান্ডেটের কাছে নিয়ে যাওয়ার কথা বলছে, তখন তিনি বলছেন কিনা যে মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়। এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি, আমি সেই দিকে এখন আর যাচ্ছি না, কিন্তু শুনে নিতে বলবো। মানে এক অদ্ভুত প্রবলেম আমি আসলে দেখছি, মানে সরকারের কোনো দায়িত্বে যদি যায়, ডিনায়াল, মানে এই জিনিসটা আমি খুবই মর্মাহত হই। ভুল হতে পারে, উনি বলতে পারেন, ওনার ব্যাখ্যা উনি জানেন, ওনার কাছে যান, উনি বলেননি, জাস্ট ডাহা এরকম একটা কথা বলা। আর উনি যদি না শুনে থাকেন, এটাও ভয়ঙ্কর। একটা মিডিয়ার সাথে এই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা কি বলছেন সেটা সেখানে নিযুক্ত জনগণের টাকায় পোষা একজন প্রজাতন্ত্রের কর্মচারী জানেন না, এটাও ভয়ঙ্কর ব্যাপার। আর জেনে থাকে যেভাবে ডিনায়াল দেখাচ্ছেন, এগুলো হাসিনার আমলে হতো। আমি প্রায় বলি প্লিজ এইগুলো তারা যেন না করেন, এই সরকারের কাছে এগুলো আমরা এক্সপেক্ট করি না। উনি বলেছেন, খুব স্পষ্টভাবে বলেছেন, এবং এদেশের মানুষজনকে অত্যন্ত আন্ডারমাইন করেছেন, তাচ্ছিল্য করেছেন ডক্টর ইউনূস। আবারও বলছি, ভিডিওটার 25 মিনিট 30 সেকেন্ড থেকে যে কেউ শুনে নেবেন উনি আসলে কি বলেছেন। আজ যে কয়েকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই, সেগুলো একটু বলা দরকার। সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে কথা বলেছেন, ভারতের সাথে শেখ হাসিনাকে নিয়ে ডিসকাশন নিয়ে কথা বলেছেন, তিনি 32 নম্বর ভাঙা নিয়ে কথা বলেছেন। এই সবগুলো ইস্যু আছে, সেগুলো নিয়েও কিছু কিছু মন্তব্য একটু করে রাখতে চাই। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে তিনি যেটা বলেছেন সেটা নিয়ে একটু ডিবেট ট্রিগার্ড হয়েছে। আমি দেখলাম কেউ তার এই অবস্থানকে আগের অবস্থানের চাইতে ভিন্নতর, বা এনসিপি যেভাবে দেখানোর চেষ্টা করছে তার চাইতে আলাদা বলে দেখানোর চেষ্টা করছেন। আমি আসলে সেটা মনে করি না। ডক্টর ইউনূস তাই বলেছেন যেটা আসলে এখন পর্যন্ত সরকার করেছে। এনসিপির কেউ এটাকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করতে পারে, কিন্তু এনসিপির যে প্রধান উদ্দেশ্য তাতে কিন্তু এটুকুতেই সেটা সফল হয়ে গেছে। ডক্টর ইউনূস বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে ফর দ্য টাইম বিং। এটা তো আসলে তাই ছিল। আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যখন এই আন্দোলনটা করার চেষ্টা হলো, কিছু লোকজন রাস্তা বন্ধ করে রাখলেন, তখন সরকার দুটো কাজ করেছে। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইনেও একটা সংস্কার এনে তারা বলছেন, সন্ত্রাস দমন আইনে আগে দলকে নিষিদ্ধ করে দেওয়ার স্কোপ ছিল, দলের কর্মসূচি বা কর্মকাণ্ড কোনো একটা সময়ের জন্য নিষিদ্ধ করা যাবে সেটা ছিল না। তো সেটা ইনক্লুড করে তার কর্মসূচি বা যে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, দলকে নিষিদ্ধ করেনি। আর আইসিটিতে যে আইন আছে, সেই আইনে একসময় দল বা সংগঠনকে বিচার করার বিধান ছিল, আওয়ামী লীগ এনেছিল, এই সরকার সেটা সরিয়ে ফেলেছিল, সেটা আবার ইনক্লুড করেছে। তার মানে আওয়ামী লীগকে বিচার করার এখন পথ খুলেছে মানবতা বিরোধী অপরাধের জন্য। সো টেকনিক্যালি বিচারে তো আওয়ামী লীগ অপরাধী না, এটা প্রমাণ হতেও পারে। আওয়ামী লীগের মানে দল হিসেবে নিষিদ্ধ সে নাও হতে পারে, কিন্তু সেই পর্যন্ত তার কর্মসূচি বন্ধ থাকবে, এবং এই বন্ধ থাকা জনিত কারণে আসলে সে নির্বাচনে
পার্টিসিপেট করতে পারবে না, এটা হলো জরুরি কথা। মূল উদ্দেশ্য আমি আগে একদিন বলেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রধান কারণ নির্বাচনে, অন্তত এই নির্বাচনে আসতে না দেয়া, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা আছে, আমি আলাদা ভিডিও করে দেখিয়েছি। এ দুটো দল না থাকলে জামায়াত এবং এনসিপির হাতে বিরাট ক্ষমতা চলে যায়, তারা নির্বাচনে যাব না বললে বিএনপি বিপদে পড়ে যাবে, তারা এই ঠ্যাকটা দেওয়ার জন্য এই কাজটা করেছে এবং এখনো হবে। সো মোটামুটি আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তার যে পারপাস সেটা সার্ভড হয়েছে। ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছে ভারতের সাথে তার ইন্টারাকশন, মানে আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে, ডক্টর ইউনূস, আমি প্রায় বলি যে এই সরকারের সবচেয়ে বড় কৃতিত্বগুলোর একটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক বা ডিলিং কেমন হবে তার একটা বেঞ্চমার্ক তিনি তৈরি করে যাচ্ছেন। আমি বলছি না যে সব সরকারকে বা ভবিষ্যতের সরকারকে এতটা টাফ হতে হবে, কিন্তু এই বেঞ্চমার্কের সাথে মানুষ তুলনা করবে। মানে মোদির সাথে আমি একটু এক্স্যাক্টলি একটু পড়তে চাই। আমি মোদিকে বলেছি আপনি তাকে রাখতে চাইলে রাখেন, কিন্তু আমাদের সহায়তা করুন, তিনি যেন বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে কিছু না বলেন, কারণ তিনি কথা বলেছেন পুরো বাংলাদেশ ক্ষুব্ধ হচ্ছে। মোদি বলেছেন এটা সামাজিক মাধ্যম, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেটা এখনো চলছে। খুব ক্লিয়ারলি তিনি মোদির সম্পর্কে বলেছেন, প্রকাশ্যে তার যে মিটিং হয়েছে সেটা তিনি জানিয়েছেন, এবং সত্যিকার অর্থেই মোদির এটা বেয়াদবি, এই বেয়াদবি এই সরকার না, ভবিষ্যতের সরকারকেও এই বেয়াদবির ব্যাপারে চাপ রাখতে হবে যে হাসিনা ওখানে বসে হুমকি ধামকি দেবে, কথা বলবে, এটা হতে পারে না, এটা কন্টিনিউ করতে হবে। সো এটার একটা চমৎকার কন্টিনিউয়েশন আছে। উনি যেটা খুবই আলোচিত হওয়া উচিত সেটা হচ্ছে মুজিবের বাড়ি ভাঙা নিয়ে 32 নম্বর একটু প্রশ্ন করে দেওয়ার, একজন প্রশ্ন করছেন তাকে। 8 আগস্ট আপনি বলেছিলেন সবাইকে এক করা আপনার চ্যালেঞ্জ, কিন্তু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস হলো 6 ঘন্টায় সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে, প্রশাসন নীরব ছিল। এর মাধ্যমে তো আপনি বিভাজন করেছেন, বা তাদের বাদ দিয়ে আপনি কিভাবে ঐক্য করবেন? এর আগে অবশ্য একটু কথা বলে রাখা ভালো, আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা আদৌ তিনি সেই প্রশ্ন করেছেন, কারণ যখন মানে সবার মতামতের কথা আসলো তখন তিনি সেখানে সেটা বলেছেন, এবং সেখানে তিনি মানে আওয়ামী লীগ আদৌ রাজনৈতিক দল কিনা, তারা যেহেতু এই ধরনের ক্রাইম টাইম করেছেন তো তাদেরকে আমরা কেন বিচার করব, মানে দল হিসাবে বিবেচনা করব, সেই প্রশ্ন করেছেন। যাই হোক, 32 নম্বর প্রসঙ্গে তিনি বলছেন তখন অনেক প্রশ্ন ও ইস্যু সব একসঙ্গে এসেছিল এবং তখন শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ ছিল। তাৎক্ষণিকভাবে তারা সব সামাল দিতে পারেনি, কারণ আমরা যে পুলিশ পেয়েছিলাম তারা শিশুদের গুলি করেছে। আজ হঠাৎ করে তারা রাস্তা ফাঁকা করতে বললে, চলে যেতে বললে মানুষ প্রশ্ন করে তুমি কে? তুমি আমার ছেলেকে মেরেছো, তুমি আমার ভাইকে মেরেছো, আমার বোনকে মেরেছো। তবে এখন পরিস্থিতি শান্ত, শৃঙ্খলা অনেকটাই আনাটা এখন আমাদের সবচেয়ে বড় কাজ। তিনি বলছেন আমরা একটা ডেডলক সিচুয়েশনের মধ্যে ছিলাম, আমরা জানতাম না কিভাবে এটাকে সামাল দেব। এখন আস্তে আস্তে ঠিক হয়ে আসছে, যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদের চিহ্নিত করে বাহিনী থেকে সরানো হচ্ছে, এখন পুলিশ আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হলো এর মধ্যে তথ্যগত মানে তথ্য বা সত্য, এটা অর্ধ সত্য, সত্যকে কিছু সত্যকে লুকিয়ে রাখার অবস্থা। আমরা এটা মানি, পুলিশের কনফিডেন্সের লেভেল খুব ভালো ছিল না, কারণ 32 নম্বর তার সাথে সাথে পরে হয়েছে, তখন ওতে যে পুলিশ খুব কনফিডেন্ট হয়ে উঠেছে তা না। কিন্তু আমাদের তো সেনাবাহিনী মাঠে ছিল, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিল। মানে আমি আবারও বলছি 32 নম্বর ভাঙ্গা জায়েজ হয়েছে কি না জায়েজ হয়েছে সেই ডিবেট না, কিন্তু একজন রাষ্ট্রের দায়িত্বে থাকা মানুষ, সরকার প্রধান থাকা মানুষ, সেটার জন্য চেষ্টা কি করেছেন সেটা তো তাকে আসলে বিশ্ববাসীর সামনে দেখাতে হবে। তখন তো সেনাবাহিনী ছিল, তিনি সেনাবাহিনী দিয়ে সেই ব্যবস্থা তো কোনো রকম কোনো চেষ্টা তো আমরা আসলে দেখিনি, কোনো রকম কোনো চেষ্টা দেখিনি। এবং ওই সময় তিনি এভাবে যে ব্যাখ্যাটা দিলেন এটা আসলে তার সরকারের দুর্বলতা, অথর্বতাকেই প্রমাণ করে। 32 নম্বর না হয় অনেক বড়, অনেক মানুষ গেছে এবং সেটার সাথে বহু মানুষের আবেগ জড়িত আছে। অতি তুচ্ছ মব তৈরি হওয়া এবং ওই 32 নম্বরের পর সারা দেশে বিভিন্ন জায়গায় 5 জন 10 জন মিলে আওয়ামী লীগের লোকজনের বিভিন্ন বাড়ি এবং স্থাপনায় হামলা করছিল, সেটা কন্টিনিউ করে গেছে, কেউ কোনো রকম বাধা দিতে আসেনি। পুলিশ তো ছিলই, সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় এই ঘটনাগুলো তো ঘটেছে। এবং এরপরেও বহু, ওই সময় যে কয়েক মাস পরে হলো, এরপরও বহু সময় সমানে ঘটনা ঘটে গেছে, কিন্তু সরকারের দিক থেকে কখনোই এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়নি। এটা সরকার হিসাবে তার ক্ষমতায় থাকাকেই প্রশ্নবিদ্ধ করে। আমরা হয়তো আলোচনা করব, মানে ডক্টর ইউনূস আমাদের দায়িত্বে থাকা খুবই জরুরি ছিল, ওই যে ঝড়ঝাপটা আসতে পারতো তিনি ঠেকিয়েছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তিনি খুব বাজেভাবে ফেল করেছেন। আমি এই ক্ষেত্রে মাথায় রাখছি শেখ হাসিনা প্রশাসন, পুলিশ বা সব ইনস্টিটিউটগুলোকে কী করে গেছে সেটা মাথায় রেখেই বলছি, এর সাথে ফার বেটার চালানোর সুযোগ ছিল। একটা জায়গায় খুব ইন্টারেস্টিং আছে, মানে ওনার ঘুরে ফিরে একই,
সেটা হলো উনি নির্বাচন এবং জনগণের উপরে চরম অনাস্থা আছে। এই যে একটু আগে বললাম টাকা দিয়ে ভোটের কথা, জনাব আকবর হোসেনেরও খেয়াল করা উচিত, উনি গণভোট নিয়েও জনগণকে আবার তাচ্ছিল্য করেছেন। এখানেও খুবই ইন্টারেস্টিং একটা ফানি ঘটনা আছে, সেটা হলো এনসিপি প্রায় বলে যে সংস্কার প্রশ্নে সব গণভোটে যাওয়া উচিত, গণভোটে গেলেই তাদের ধারণা এইটার মাধ্যমে সংস্কারের ব্যাপারে জনগণ রায় দিয়ে দেবে। অথচ ডক্টর ইউনূস কি বলছেন, সংস্কার ইস্যুগুলোতে গণভোট দেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন অনেকে মনে করেন গণভোট অর্থহীন, কারণ অনেকেই বুঝবে না কেন গণভোট। সে কারণে সংস্কার বিষয়ে সব দল সম্মত হলে সেটা হবে বেশি বাস্তব ভিত্তিক। মানে ডক্টর ইউনূস নিজেও জানেন সংস্কার প্রশ্নটা বুঝবে না। আমি আসলে দীর্ঘদিন থেকে এই কথাটা বলছি, মানে আমরা কিছু এডুকেটেড, কনসিয়াস, আরবান, মিডল ক্লাস সংস্কার ব্যাপারটা বুঝি এবং আমরা জনগণের নামে এটা চালিয়ে দিতে চাই। শেখ হাসিনার পতন শুধু নির্বাচনের জন্য হয় নাই, সংস্কার টংস্কার কি এসব লাগবে, বহুবার বলেছি, মানে বলতে বলতে রিপিটেশন হয়, তারপরে কনটেক্সটে আসলো তাই বলছি, সংস্কার প্রয়োজন আছে। সংস্কার যিনি বোঝেন না সংস্কার তারও উপকার করবে, প্রান্তিক মানুষটারও, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে জনগণের নামে সংস্কার চালিয়ে দেওয়া এটা ঠিক না, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ডক্টর ইউনূস নিজে বুঝতে পারছেন যে গণভোট দিলে আসলে লাভ হবে না, রাদার এটাই সঠিক পন্থা। ইয়াস ইট ইজ। এই জন্য আমরা বলছি আস্তে আস্তে এগুলো পলিটিক্যালি ঠিক হতে হবে, এগুলো যতটুকু হবে হবে, না হলে বাকিটা পলিটিক্সের মাধ্যমেই সমাজে জনমত তৈরি হোক, সেটার চাপ তৈরি হোক, এভাবে আস্তে আস্তে হবে। ঘাট ধরে সংস্কার লিখে দিব, বলে দেব, আর করে দিলেও বাকি। এসব আলোচনা প্রচুর করেছি 5 তারিখের পর থেকে করেই যাচ্ছি। যাই হোক, ওনার এখানেও কিন্তু জনগণের ম্যান্ডেটের উপরে অশ্রদ্ধা আছে, অনাস্থা আছে। বটম লাইন, চ্যাথাম হাউসের যে ইন্টারভিউটা তিনি দিলেন, অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে তিনি তার যে ধারণা, তার প্রতি আমাদের তার যে ইমেজ আমাদের সামনে আছে, তার যে ব্র্যান্ডিং আছে আমাদের সামনে, সেটা অনেক ক্ষেত্রে ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গণতন্ত্রের মধ্যে থেকে, গণতান্ত্রিক ব্যবস্থায় থেকে আপনি জনগণের ম্যান্ডেটকে নিয়ে তাচ্ছিল্য করতে পারেন না। এটা গতকাল বলছি, ব্লাসফেমি। যেমন ধরুন কেউ একজন এটা বলতে কি পারে যে আমি মুসলিম কিন্তু কোরআন সম্ভবত আল্লাহর বাণী না। এটা কেউ বলতে পারে, কথার কথা। যদি কেউ বলে সে মুসলমানিত্ব আর তার নেই, সে মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে যাবে, তাই তো? গণতন্ত্র যদি আমরা মানি, আমরা গণতন্ত্রের মধ্যে থেকে জনগণের এই যে ম্যান্ডেটকে তাচ্ছিল্য করি, তাই আমি গায়ের জোরে এটা করব, এটা আপনি এখন অন্য ব্যবস্থায় যেতে পারেন। পৃথিবীতে এখন নায়কতান্ত্রিক ব্যবস্থা আছে। আমি প্রায় বলি, চায়না সরিয়ে রাখি, ভিয়েতনামও আমাদের চেয়ে অনেক জায়গায় আমাদের চেয়ে অনেক বেশি ধ্বংসপ্রাপ্ত দেশ হওয়ার পরও, আমাদের অনেক পরে, কয়েক বছর পরে স্বাধীন হওয়ার পরও আমাদের চেয়ে অনেক ইন্ডিকেটারে ফার বেটার করেছে। তো আপনি ওটা বলুন, ওখানে চলে যান। আমরা একটা একদলীয় শাসন চাই, আমরা ভিয়েতনাম হব। চায়না সরিয়ে রাখছি, আবারও বলছি, ভিয়েতনাম হবো, দ্যাটস ফাইন। কিন্তু আমি গণতন্ত্রে আছি, গণতান্ত্রিক ব্যবস্থার কথাও বলবো, কিন্তু আমি একই সাথে জনগণের ম্যান্ডেটকে তাচ্ছিল্য করব। আমি গতকালই দেখিয়েছি অযৌক্তিক তাচ্ছিল্য, এটা বাজে স্টেরিওটাইপিং, কিন্তু এটা আমরা করতে পারি না, ব্লাসফেমি হয়ে যায়। আপনি আর গণতান্ত্রিক ব্যবস্থায় থাকেন না, সুতরাং আপনার মুখে আর গণতন্ত্রের আলাপ মানাবে না। অনেক ডিজাস্টার তিনি এই ইন্টারভিউতে করেছেন। যাই হোক, আমি জানি না, উনি অসাধারণ বলেন, উনি ওনার মনের কথা ঠিকঠাক প্রকাশ করতে পারেন, তাই কেউ বলবেন না যে উনি মানে ভুলভাল স্লিপ অফ টাং বলে ফেলেছেন। না, এগুলো তার ভেতরে আছে, এগুলো প্রকাশিত হয়েছে, এবং নিশ্চিতভাবেই তার একজন খুবই শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার ভালো লাগেনি, অনেকেরই লাগেনি।